সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ২-৩ দিনের মধ্যে নতুন করে হামলা করতে পারি, শিগগিরই নিয়ে ফেলব সিদ্ধান্ত। ইরানকে হুঙ্কার দিয়ে চুক্তির জন্য চাপ ট্রাম্পের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে ইসরায়েলি এয়ারলাইন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরান যুদ্ধ বন্ধ করুন। বিরোধীদের পাশে দাঁড়িয়ে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেন দলের 4 সেনেটর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব পাঞ্জাব প্রদেশে ভেঙে পড়ল পাক বায়ুসেনার বিমান, কোনো ক্রমে প্রাণ রক্ষা 2 পাইলটের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম পরিকল্পনার নিন্দা জানাল চীন ও রাশিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইরানের সঙ্গে কি আমেরিকার শান্তি বৈঠক আদৌ হবে? হলেও তা ফলপ্রসূ হবে কিনা তা নিয়েও প্রশ্ন আছে নানা মহলে। সেই আবহে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের নতুন করে হামলার হুঁশিয়ারি দিলেন। শুধু তাই নয়, বেঁধে দিলেন সময়সীমাও। তার ইঙ্গিত, চলমান আলোচনা ব্যর্থ হলে আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ করা হবে। ইরানে আবার হামলা চালানোর পরিকল্পনা করা হয়ে গিয়েছে তা বিগত কয়েক দিনে বারবার বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। তবে পরিকল্পনার পরেও এখনও পর্যন্ত হামলার পথে হাঁটেনি আমেরিকা। তবে ট্রাম্প জানালেন আর বেশি দিন সময় তিনি ইরানকে দিতে চান না। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, 2-3 দিনের মধ্যে শুক্রবার বা শনিবার কিংবা আগামী সপ্তাহের শুরুতেই ইরানের বিরুদ্ধে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তিনি বুঝিয়ে দিয়েছেন ওয়াশিংটনের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত করতে তেহরানের হাতে আর বেশি সময় নেই। মঙ্গলবারই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার পরিকল্পনা ছিল আমেরিকার, কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত নেন ট্রাম্প। তিনি জানান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রনেতারা তাকে অনুরোধ করেছিলেন এখনই হামলা না করার জন্য। তাদের সঙ্গে কথা বলে ট্রাম্প আশ্বস্ত হয়েছেন যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার সম্ভাবনা এখনও রয়েছে। সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্প এও দাবি করেন তিনি 1 ঘণ্টার মধ্যেই ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করার অনুমোদন দিতেন। তবে বন্ধু রাষ্ট্রদের অনুরোধে তা আপাতত স্থগিত রয়েছে। তার কথায়, আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম। তবে এও জানান তিনি চান কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান বার হোক। কিন্তু সেই ঘোষণার 24 ঘণ্টা কাটতে না কাটতে আবার হামলার পরিকল্পনা নিয়ে মুখ খুললেন ট্রাম্প। তিনি এও স্পষ্ট করেন, ভবিষ্যতে ইরানের সঙ্গে যে চুক্তিই হোক না কেন তাতে তেহরানকে নিশ্চিত করতে হবে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে না। 2 দেশই নিজেদের মতো শর্ত চাপিয়ে শান্তি চুক্তি চূড়ান্ত করার প্রস্তাব দিচ্ছে, কিন্তু সেই শর্ত নিয়ে আবার কবে আমেরিকা এবং ইরান মুখোমুখি আলোচনায় বসবে তা ঠিক নেই। ট্রাম্প স্পষ্টতই চান ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার তুলে দিক আমেরিকার হাতে, কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই শর্তে এখনও পর্যন্ত রাজি নয় তেহরান। যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে বলে বুধবার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই সতর্কবার্তা এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন যে তিনি নতুন করে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়ার একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী কয়েক সপ্তাহ আগে তিনি অপারেশন এপিক ফিউরি নামে একটি সামরিক অভিযান স্থগিত করেছিলেন যাতে যুদ্ধবিরতির সুযোগ তৈরি হয়। তবে সেই যুদ্ধ থামানোর কূটনৈতিক আলোচনা এখন কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে পরিস্থিতি আবারও উত্তেজনার দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই উত্তেজনার মধ্যেই ইরান নতুন করে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে। তবে সেই প্রস্তাবে আগের অবস্থানেরই অনেকটা পুনরাবৃত্তি হয়েছে, যা আগে ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করেছিল।
এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দাবি, যুদ্ধের ক্ষতিপূরণ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ ফেরত দেওয়া এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের শর্ত। ট্রাম্প সোমবার ও মঙ্গলবার বলেন তিনি আবারও বিমান হামলার নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, তবে শেষ মুহূর্তে কূটনৈতিক আলোচনাকে আরও সময় দিতে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এর আগে নতুন হামলার সম্ভাবনার জবাবে ইরান বারবারই কঠোর প্রতিক্রিয়া জানিয়ে এসেছে। দেশটি বলেছে মার্কিন ঘাঁটি আছে এমন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হতে পারে। এবার ইরানের অবস্থান আরও কঠোর হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার ইরান ইঙ্গিত দেয় সম্ভাব্য পাল্টা আঘাত শুধু আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায় ইরানের বিরুদ্ধে আবার হামলা চালানো হলে যে যুদ্ধ শুরু হবে তা এবার শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ না হয়ে আরও দূরে ছড়িয়ে পড়বে। এদিকে সাম্প্রতিক সময়ে জ্বালানি পরিবহন পরিস্থিতিতেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ শুরু করে। এতে বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। জবাবে যুক্তরাষ্ট্র ও ইরানি বন্দরে সীমিত অবরোধ আরোপ করে বলে জানা যায়। এই অবস্থার মধ্যেই প্রায় ৪ লাখ ব্যারেল তেল বহনকারী দুটি চীনা সুপার ট্যাঙ্কার বুধবার সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা ইরানের কিছু নির্দিষ্ট দেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিলের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যেসব দেশকে তারা কূটনৈতিকভাবে ঘনিষ্ঠ মনে করে তাদের জাহাজ চলাচলে বাধা কমানো হচ্ছে। গত সপ্তাহে ট্রাম্পের বেইজিং সফরের সময় ইরান জানায় চীনা জাহাজের জন্য কিছু নিয়ম শিথিল করা নিয়ে একটি সমঝোতা হয়েছে, ফলে এই ট্যাঙ্কার চলাচলকে সেই আলোচনার বাস্তব ফল হিসেবেও দেখা হচ্ছে। একই দিনে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান ইরানের সঙ্গে সমন্বয়ের পর একটি কোরীয় তেলবাহী জাহাজও হরমুজ প্রণালী অতিক্রম করছে। শিপিং পর্যবেক্ষণ সংস্থা লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী গত সপ্তাহে অন্তত ৫৪টি জাহাজ এই প্রণালী পার হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে যুদ্ধ শুরুর আগে দৈনিক গড়ে প্রায় ১৪০টি জাহাজ চলাচল করত। এখনও সেই স্বাভাবিক অবস্থায় পৌঁছতে পারেনি এই বাণিজ্য পথটি। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই যুদ্ধ বড় চাপ তৈরি করছে। আগামী নভেম্বরে কংগ্রেস নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর যুদ্ধ দ্রুত শেষ করার চাপ বাড়ছে, কারণ জ্বালানি দামের ওঠানামা ও বৃদ্ধি তার রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিকভাবে অস্বস্তি তৈরি করছে। এপ্রিলের শেষ দিকের যুদ্ধবিরতির পর থেকে ট্রাম্পের বক্তব্যে বারবার পরিবর্তন দেখা গেছে। কখনো তিনি দ্রুত শান্তি চুক্তির কথা বলেছেন, আবার কখনো নতুন করে হামলার হুমকিও দিয়েছেন। মঙ্গলবার তিনি আবারও দাবি করেন যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। এদিকে আলোচনায় যুক্ত মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান আলোচনা কিছুটা অগ্রগতি করেছে। হোয়াইট হাউসে ব্রিফিংয়ে তিনি বলেন, এখন আমরা তুলনামূলক ভালো অবস্থায় আছি। তবে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক তেল বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে। বুধবার ব্রেন্ট ক্রুড তেলের দাম একসময় প্রায় ১.৫% কমে ব্যারেল প্রতি $১১০ নিচে নেমে আসে, যদিও এটি আগের সপ্তাহের তুলনায় এখনও বেশি। এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতির আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানে হাজার হাজার মানুষের মৃত্যু হয় বলে দাবি করা হয়। একই সময়ে ইসরায়েল লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে অভিযান চালায়, যেখানে আরও বড় ধরনের প্রাণহানি ঘটে এবং বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়। যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি বহাল আছে, তবু পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। মে মাসের শুরুতে ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দিতে একটি নৌ অভিযান ঘোষণা করেছিলেন, যা প্রজেক্ট ফ্রিডম নামে পরিচিত ছিল। তবে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সেই অভিযান বন্ধ করে দেওয়া হয়। এরপরও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশ দুটি বলেছে এসব হামলা এসেছে ইরাক থেকে, যেখানে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী সক্রিয়। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুরুতে বলেছিলেন তাদের লক্ষ্য ছিল ইরানের আঞ্চলিক প্রভাব কমানো, পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা।
তবে এখন পর্যন্ত ইরানের ইউরেনিয়াম মজুদ, ড্রোন সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোর শক্তি পুরোপুরি কমানো সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে যদিও ইরান অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপের মধ্যে আছে, তবু দেশটিতে এখনও বড় ধরনের সংগঠিত বিরোধিতা দেখা যায়নি। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একদিকে চলছে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে আবারও বাড়ছে সামরিক উত্তেজনার ঝুঁকি এবং পুরো মধ্যপ্রাচ্য নতুন এক অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। ইসরায়েলের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন এল আল প্রথম প্রান্তিকে লোকসানের মুখে পড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের কারণে এল আল প্রথম প্রান্তিকে প্রায় $6.70 কোটি নিট লোকসান গুনেছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে ইরানের সঙ্গে যুদ্ধের কারণে ইসরায়েলের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইটের জন্য বহুলাংশে বন্ধ ছিল। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এল আল জানায়, জানুয়ারি-মার্চ মেয়াদে তাদের মোট লোকসান হয়েছে $6.70 কোটি, অর্থাৎ $67 মিলিয়ন। অথচ আগের বছরের একই সময়ে তাদের নিট লাভ হয়েছিল $9.60 কোটি, অর্থাৎ $96 মিলিয়ন। এল আল আরও জানায়, শেকেলের বিপরীতে ডলারের দুর্বল অবস্থান এবং জ্বালানির উচ্চ মূল্যের কারণে এই প্রান্তিকে তাদের রাজস্ব বা রেভিনিউ 27% কমে $56.20 কোটি, অর্থাৎ $562 মিলিয়ন দাঁড়িয়েছে। ইসরায়েলি এই বিমান সংস্থাটির তথ্য মতে যুদ্ধজনিত কারণে তাদের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $14.50 কোটি, অর্থাৎ $145 মিলিয়ন, যার মধ্যে প্রথম প্রান্তিকে ক্ষতি হয়েছে $9 কোটি, অর্থাৎ $90 মিলিয়ন, এবং দ্বিতীয় প্রান্তিকে ক্ষতি হয়েছে $5.50 কোটি, অর্থাৎ $55 মিলিয়ন। উল্লেখ্য, ইরানের সঙ্গে সংঘাতে জেরে আকাশপথ দীর্ঘদিন বন্ধ থাকা, জ্বালানির উচ্চ মূল্য এবং ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমে যাওয়ায় এই আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি। ইরান যুদ্ধ চাইছেন না ডোনাল্ড ট্রাম্পের দলেরই একাংশ। যুদ্ধ ক্ষমতা আইনের অধীনে ইরানের সঙ্গে সংঘর্ষ এড়াতে সেনেটের যে প্রস্তাব এনেছিল বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি, তার সমর্থন করলেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির 4 জন। মঙ্গলবার সেনেটে ডেমোক্র্যাটদের প্রস্তাবের ওপর যে ভোটাভুটি হয়েছে তাতে ট্রাম্পের ইরান যুদ্ধের সিদ্ধান্তের বিপক্ষে ভোট পড়েছে 50টি, আর পক্ষে 47টি। ভোটদানে বিরত ছিলেন ট্রাম্পের দলের 3 সদস্য। তবে এক ডেমোক্র্যাট সদস্য আবার ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন। আমেরিকার রাজনৈতিক মহলের একাংশের মত, যুদ্ধ সংক্রান্ত বিষয় নিয়ে সেনেটে ট্রাম্পের বিপক্ষে ভোট সত্যিই নজিরবিহীন। বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ কারণ সামনেই মিড টার্ম নির্বাচন রয়েছে আমেরিকায়। এই পরিস্থিতিতে প্রেসিডেন্টকে নিয়ে যে দলের অন্দরেই বিস্তর ক্ষোভ তৈরি হয়েছে তা এই ক্রস ভোটিংয়ে স্পষ্ট হয়ে গেল। যদিও সেনেটে এই প্রস্তাব পাশ হওয়া মানেই যে ইরানের সঙ্গে সংঘর্ষ এখনই বন্ধ হয়ে যাবে তা নয়। আমেরিকার যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী প্রেসিডেন্ট একক সিদ্ধান্তে 60 দিন পর্যন্ত সামরিক অভিযান চালাতে পারেন, কিন্তু তারপরে কংগ্রেসের অর্থাৎ আমেরিকার পার্লামেন্টের অনুমোদন নিতে হবে। এই যুক্তি দেখিয়েই ডেমোক্র্যাটদের দাবি অবিলম্বে ইরানের সঙ্গে সংঘর্ষ বন্ধ করা উচিত ট্রাম্পের। যদিও হোয়াইট হাউসের পাল্টা বক্তব্য, গত 28 ফেব্রুয়ারি ইরান আমেরিকা সংঘর্ষ বাঁধে। তারপর গত 8 এপ্রিল সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেয় দুই দেশ। ফলে অঙ্কের হিসাবে ট্রাম্প যদি আবার ইরানে সামরিক অভিযান চালাতে চান তা অনায়াসেই তিনি করতে পারেন। সংঘর্ষ চালিয়ে যাওয়ার জন্য তার হাতে এখনও 40 দিন সময় রয়েছে। আমেরিকার সংবিধান বলছে ইরান যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্পকে বাধ্য করতে হলে কংগ্রেসের 2 কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব পাশ করতে হবে। কিন্তু মুহূর্তে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেটে 2 দলের যে বিন্যাস রয়েছে তাতে তা সম্ভব নয়। হাউসে ট্রাম্পের দলের সদস্য সংখ্যা 217 আর ডেমোক্র্যাটদের সংখ্যা 212। অন্যদিকে সেনেটেও 53-45 আসনে এগিয়ে ট্রাম্পের দল। ফলে অঙ্কের বিচারে ইরান যুদ্ধের বিরুদ্ধে প্রস্তাব পাশ হওয়া কার্যত অসম্ভব। ভেঙে পড়ল পাক বায়ুসেনার বিমান। মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি শহরের কাছে ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে খবর, ভেঙে পড়া বিমানটি পাক বায়ুসেনার প্রশিক্ষণ বিমান। সেটির নাম হংডু JL-8। এটি K-8 কারাকোরাম নামেও পরিচিত। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিমানে 2 জন পাইলট ছিলেন। বিমানটি ভেঙে পড়ার মুহূর্তে তারা কোনো ক্রমে বেরিয়ে গিয়েছিলেন। ফলে প্রাণে রক্ষা পেয়েছেন তারা। দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যদিও সেটির সত্যতা এই সময় অনলাইন যাচাই করেনি। কী কারণে এই দুর্ঘটনা তাও স্পষ্ট নয়। পাকিস্তানের তরফেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিমানে থাকা 2 পাইলটের শারীরিক অবস্থা কেমন, বিমান থেকে বেরিয়ে এসে প্যারাশুটে করে নিচে নেমে আসার সময় তাদের কোনো আঘাত লেগেছে কিনা তাও স্পষ্ট নয়। পাক বায়ুসেনার তরফেও এ বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। চীন ও রাশিয়া তাদের যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত গোল্ডেন ডোম প্রকল্প এবং মহাকাশে অস্ত্র স্থাপনের সম্ভাবনাও নিন্দা জানিয়েছে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের পর এই বিবৃতি প্রকাশিত হয়। গোল্ডেন ডোম ব্যবস্থাটি ইসরায়েলের পরিচিত আয়রন ডোম মডেলের ভিত্তিতে তৈরি এবং শুরুতে আয়রন ডোম অফ আমেরিকা নামে পরিচিত ছিল। এটি একটি পরিকল্পিত বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুপক্ষের ব্যালিস্টিক, হাইপারসনিক এবং ক্রুজ মিসাইল শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হবে। তবে ইসরায়েলের আয়রন ডোমের তুলনায় গোল্ডেন ডোম পুরো পৃথিবীকে অন্তর্ভুক্ত করবে, যা কক্ষপথে অবস্থানরত কয়েক হাজার উপগ্রহের সমন্বয়ে পরিচালিত হবে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের প্রযুক্তি কৌশলগত স্থিতিশীলতার জন্য স্পষ্ট হুমকি তৈরি করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি মহাকাশে সংঘাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ায়, মহাকাশে সামরিকীকরণে অবদান রাখে এবং এটিকে সশস্ত্র সংঘর্ষের ক্ষেত্রে রূপান্তরের দিকে ঠেলে দেয়, যা মহাকাশে শান্তিপূর্ণ ব্যবহারের নীতির পরিপন্থী এবং ইতোমধ্যেই কঠিন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে অভিযোগের জেরে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়ে সফর ঘিরে বড় ধরনের বিতর্ক চলছিল, তখন নরওয়ের শীর্ষস্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত একটি কার্টুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কার্টুনটিতে মোদীকে সাপুড়ে হিসেবে দেখানো হয়। এরপরই এটি গদবাঁধা বদ্ধমূল বর্ণবাদী ধারণা ছড়ানোর অভিযোগে সমালোচনার মুখে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, কার্টুনটি প্রকাশ করেছিল নরওয়ের দৈনিক আফটেনকেস্টেন। অসলোতে মোদীর অবতরণের মাত্র কয়েক ঘণ্টা আগে একটি মন্তব্যধর্মী নিবন্ধের সঙ্গে এটি ছাপা হয়। মোদীর এক সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্টুনটি ভাইরাল হয়ে যায়। কার্টুনটি প্রকাশিত হয়েছিল একটি মতামতধর্মী নিবন্ধের সঙ্গে। সেই নিবন্ধের শিরোনামের বাংলা অর্থ দাঁড়ায়, চতুর কিন্তু বিরক্তিকর এক মানুষ। ওই নিবন্ধে ব্যাখ্যা করা হয় কেন ভারতের নজর নর্ডিক অঞ্চলের দিকে, আর কার্টুনে মোদীকে একজন সাপুড়ে হিসেবে দেখানো হয়, যেখানে সাপের জায়গায় ছিল জ্বালানি স্টেশনের ফুয়েল পাইপ। সাপুড়ের প্রতীকটিকে বহুদিন ধরেই পশ্চিমা গণমাধ্যমের একটি অংশ ভারতে ও ভারতীয়দের উপস্থাপনের ক্ষেত্রে ব্যবহার করে এসেছে। সাম্প্রতিক দশকগুলিতে এটিকে ব্যাপকভাবে বিদেশি ও বর্ণবাদী রূপক হিসেবে সমালোচনা করা হয়েছে। এই প্রতীক নিয়েই 2014 সালে যুক্তরাষ্ট্রে সফরে সমালোচনা করেছিলেন মোদী। তখন তিনি বলেছিলেন, ভারত এখন কম্পিউটারের মাউস দিয়ে জাদু করে, সাপের বিন দিয়ে নয়। এর আগেও 2013 সালের জানুয়ারিতে যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন একই ধরনের মন্তব্য করেছিলেন। গান্ধীনগরে ভাইব্রেন্ট গুজরাট ইউথ কনভেনশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছিলেন, ভারত এখন সাপের দেশ থেকে মাউস চারমারের দেশে রূপান্তরিত হয়েছে। পত্রিকার ওই কার্টুন ভাইরাল হওয়ার সময়ই নরওয়ে সফর শেষ করেন মোদী। অসলোতে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্ন ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টা প্রতিক্রিয়া তৈরি হয় এবং তা নিয়ে অনলাইন ও ভারতীয় সংবাদ মাধ্যমে বিতর্ক শুরু হয়। নরওয়ের এক পত্রিকা ভাষ্যকার হেলি লিং এক্স একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের সঙ্গে যৌথ বিবৃতি দেওয়ার স্থান থেকে বেরিয়ে যাচ্ছেন মোদী। পোস্টের ক্যাপশনে লিখে মোদী তার প্রশ্ন নেন। তিনি পোস্টে